গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা আছি দার্জিলিং, আর দার্জিলিং থেকে এখন বেরোনোর টাইম হয়ে গেছে। এখন বেজে গেছে 9:22, 9:30 প্রায় বেজে গেছে। আমরা কার্সিয়াং রোড হয়ে পাংখাবাড়ি যে রোডটা আছে, যেটা দিয়ে এর আগেও আমরা নেমেছি, তো ওই রোডটা দিয়েই আমরা বেরোবো। আর বেশি কিছু বলার নেই, কারণ মেঘলা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘাও আজকে পরিষ্কার নয়। তো এখানে খুব ভালোই কাটলো এই কটা দিন। আজকে একটু মন খারাপ করছে ঠিকই, বাট চলো আবার আসছি, দেখা হবে অন্য কোনো পাহাড়ের ব্লগে। তো চলো দেখা যাক রাস্তায় কী দেখি তোমাদের সাথে। জয় বাবা ভোলেনাথ, ভালো রেখো, জয় শিব শম্ভু। তো চলো, তো সবাই মোটামুটি আমরা কমপ্লিট, একদম ব্যাগ বেঁধে গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে এবার আমাদের নামার পালা। দার্জিলিংকে বাই বাই বলতে কষ্ট হচ্ছে, কারণ দার্জিলিং হচ্ছে বাঙালির কাছে স্বপ্নের শহর। ঘরের কাছাকাছি 3-4 দিনের জন্য ঘোরার কোনো শখ হলে, যেটা ঠান্ডার ও শহর প্লাস কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো, সেরকম একটি জায়গা হলো আমাদের দার্জিলিং। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেহেতু আমাদের অনেকটাই সুবিধা হয়, কারণ এখানে বাঙালি ভাষাভাষী মানুষজনও প্রচুর থাকে। তো এটা ওয়ান ওয়ে রাস্তা, তো ভুল করে কেউ উল্টো দিকে যেও না, গেলেই কিন্তু একটা বড় সড়ো ফাইন করে দিতে পারে। তো সামনে গিয়ে আমরা কিন্তু নেমে যাব, আমরা সোজা চলে যাব কার্সিয়াংয়ের দিকে। আর কার্সিয়াং থেকে কিন্তু আমরা অন্য রাস্তায়, অর্থাৎ কার্সিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তা কিন্তু আমরা নিয়ে নেব। চলো, এই রাস্তা देखिए जिज्ञेस करने। सर वो কার্সিয়াং जाने का रास्ता ऊपर से ওকে, তো নিচ দিয়েও যাওয়া যায়। তো তোমরা যদি চাও নিচ দিয়েও যেতে পারো, আর উপর দিয়েও যেতে পারো। উপর দিয়ে একটু মানে আমাদের এই সামনে যে জ্যামটা থাকে, এটাকে বাইপাস করে দেয় আর কি। ঠিক আছে, নো প্রবলেম, চলো। বন্ধুরা, দেখলে তোমরা যে আমরা ওই গান্ধী রোড থেকে উপরের দিকে যে রাস্তাটা এসছে, ওই রাস্তায় চলে এসেছি। বেশ খানিকটা বেশ ঘুরে আসার পর কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি, কারণ পুরো যে এই যে এত গাড়ির জ্যামটা, একটাও মানে কোনো জায়গায় থামতে হয়নি। এতটা ভালো রাস্তা, আর উপর দিয়ে রাস্তা ছিল। আর এই নেমে গেলাম আমরা সেই দার্জিলিংয়ের যে মেন রোড, সেই রোডে। কারণ ওই রোড দিয়ে আসলে হয়তো এত দূর আসতে পারতাম না, কারণ এত জ্যাম থাকতো। কারণ ওই রোডে প্রচুর গাড়ি চলাচল করছে, আর এই রোডটা পুরো ফাঁকা ছিল। এইবারে জানি না জ্যাম পাবো কি না, বাট এতক্ষণ তো পাইনি। এই যে নেমে গেলাম মেন রোডে। চলো এবারে এই জাম ঠেলে ঠেলে যাই কার্সিয়াংয়ের রোডে গিয়ে। আবার ক্যামেরা অন করছি। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 68 কিলোমিটার, কার্সিয়াং 24। তো এবারে আমাদের তেল ভরতে হবে, কারণ রিফিউল দেখাচ্ছে কাল থেকে না, পরশু দিন 2 দাগ ছিল, বাট কাল থেকে 1 দাগ হয়ে গেছে। যদিও এদিক ওদিক দিয়ে ঘুরছি অনেকটা, 1 ট্যাঙ্কি তেলে পুরো পাহাড় কমপ্লিট করে ফেললাম। এবারে ফিউল আপ করবো, তারপরে একদম সিধা যতদূর যাওয়া যায় নেমে যাব। ও হো 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 বন্ধুরা, দেখো শুধু টয় ট্রেনের পাশে পাশে চলছি আমরা। দেখো, ও হো 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 হো, আর কি চাই, টয় ট্রেনের সাথে সাথে চলছি। দেখলে, এগুলো একদম ভাগ্যের ব্যাপার ভাই। লোক কতদিন ধরে এসে এসে টয় ট্রেন দেখতে পায় না, আর আমরা এসেই টয় ট্রেনের সাথে সাথে চলছি। আর কি চাই। চলো, তো সোনাদার কাছে একটা পেট্রোল পাম্পে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ রিফিউল করতে হবে। আমার গাড়িতে তেল খুবই কম আছে, মানে 1 দাগ, তাও আবার ব্লিঙ্ক করছে। তো
चलो देखिए कार में होगा भैया, कार कार फुल टैंक कर दीजिए। साथ में खाना अलग अलग? नहीं नहीं साथ में है। कंटिन्यू कर दो। नहीं 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 नहीं, एक एक कट कर दीजिए। रुक दीजिए रुक दीजिए रुक दीजिए। हाँ हाँ हो गया हो गया हो गया, पूरा पूरा भर के हो गया। তো কার্সিয়াং যাওয়ার মুখে এই একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। সামনে দেখো ওয়াটারফল আছে, সুন্দর একদম সিঁড়ির ধাপে 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 নেমে আসছে, দেখতে দারুণ লাগছে। আর এই জলের আওয়াজ শুনতে শুনতে এই সামনে যে রেস্টুরেন্ট, এখানে মেনলি বেশিরভাগ গাড়িগুলো দাঁড়ায়, তো এখানে আমরা কিন্তু আমাদের টিফিনটা সেরে নেবো। তো চলো কি টিফিন খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। রেখে দেয় চাপ নেই, কিচ্ছু হবে না, গিয়ারে রেখে রেখে দে, গিয়ারে রেখে রেখে দে। না 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 ওইটাই ঠিক আছে। এখানে টিফিনটা করে নিয়ে আমরা বেরোবো, তো চলো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে গোপুর সাথে দেখা হচ্ছে। চলে এসছে চা, তার সাথে ডিম ভাজা, রুটি, একটা সবজি ভাজা, আলুর তরকারি, আর আছে হাফ বয়েল। তো সেটা হচ্ছে এখন। ফ্রম ইটালি ইউ রাইট দিস? Yes, also in Ladakh. Ladakh complete? Ladakh. 2 days destination? Today going only to Siliguri and finish. Then? And then tomorrow is my last day, and then I take the flight to Italy. Acha. Home. Go to home. Welcome. Okay, thank you. Thank you. তো ইনি হচ্ছে ইটালি থেকে এসছেন, এই সাইকেলে করে পুরোটা রাইড করে, এরপরে ফ্লাইট নিয়ে চলে যাবেন পুরো একদম নিজের বাড়ি, অর্থাৎ লাদাখ কমপ্লিট এই সাইকেলে। আজকের এখানে লাস্ট দিন, আজকে শিলিগুড়ি নামছেন। তো চলো খুব ভালো লাগলো। তো আমাদের এখানে টিফিন কমপ্লিট, এখন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আমরা একদম পুরোপুরি ইসলামপুরেই বা তারপরে গিয়ে স্টপ দেব। তো এখন আমাদের নিতে হবে কার্সিয়াংয়ের যে ভিতরের রাস্তা, ওই রাস্তাটাই নেব আর কি। আর ঠান্ডা এখনও আছে, আর একটু পরে কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে সেই ভ্যাবসা গরম, যেটা আমরা ডিজার্ভ করি, আমরা সারা বছর যেটাকে ঝেলছি, সেই জিনিসটা আমাদের আসতে চলেছে একটু পরে। আর ঘরে যাওয়ার সময় বুঝতেই পারছো সবার মন খারাপ, পাহাড় ছাড়তে কারোরই ইচ্ছে করে না। আর কি করা যাবে, কিছু করার নেই, কারণ কাজও করতে হবে, ঘুরতেও হবে, সব কাজ সব কিছু আমাদের সব কিছু নিয়েই চলতে হবে। ও এখন গিয়ে আবার কাজে মন দিতে হবে, কারণ এই একটা সপ্তাহ স্বপ্নের মতো কেটেছে। এই একটা সপ্তাহের কথা মনে করে আমাদের কিন্তু কাজে এনার্জি বাড়বে। আমরা কিন্তু চলে এসেছি সেই পুলিশ চেকপোস্টের কাছে, অর্থাৎ কার্সিয়াংয়ের যে পুলিশ চেকপোস্ট আছে ওখান থেকে কিন্তু আমাদের নিতে হবে ডান দিকের যে সরু রাস্তাটা নেমে গেছে ওটা। তো চলো, ওখান থেকে আমি দিয়ে দিয়েছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে পাংখাবাড়ি রোড যেটা আছে, অর্থাৎ এই রুট দিয়ে কিন্তু আমরা অনেকবার গেছি। এই যে রোড, এই রুটটা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি। এই কার্সিয়াংয়ে কিন্তু প্রচুর হেরিটেজ প্রপার্টি আছে, তো যেগুলো আমাদের সেই ইংরেজ আমল থেকেই, এই যেমন এই একটা আছে ক্যাসলেসন, এটাও কিন্তু একটা হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ে। এছাড়াও এখানে বেশ কিছু স্কুল, গির্জা এগুলো আছে, অর্থাৎ ইংরেজ আমল থেকেই কিন্তু এই জিনিসগুলো আমাদের কার্সিয়াংটাকে বিখ্যাত করে রেখেছে।
আর এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে বেশ কলেজও আছে। আর এই যে রোডটা আমরা যাচ্ছি এটা পাংখাবাড়ি রোড বলে। তো এটা যে পাংখাবাড়ি রোড এটা কিন্তু আমি জানতাম না আগে, কারণ এই রোড দিয়ে আমি এর আগে 3বার গেছি, কিন্তু এই রোডটাকে যে পাংখাবাড়ি রোড বলতো সেটা জানতাম না, রোডটা জানতাম। তো নতুন জিনিস একটা জানা হয়ে গেল রাস্তা বন্ধের জন্য। চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তাটা আছে, আর যেহেতু রাস্তা বন্ধ সেজন্য এই রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি চলছে। এই যে পুরো চা বাগান, উপরেও কিন্তু পুরো চা বাগান। আর এখানে বেশ কিছু দোকান আছে, খাবার দোকান। তো এই যে দেখতে পাচ্ছ যেসব মহিলারা এই যে রাস্তায় যাচ্ছেন পিঠে একটা করে ঝুড়ি নিয়ে, তো এর ভিতরে চা আছে, মানে চায়ের পাতা, 2টো পাতা একটা কুঁড়ি, এরকমভাবেই কিন্তু চা তোলা হয়। তোমরা সবাই জানো, তাও আমি একটু রিমাইন্ড করে দিলাম। বাঁশগুলো দেখো কি বড় বড় আর লম্বা লম্বা, আর সিচে চা বাগান পুরো ভর্তি। ও তো এখানে কিন্তু বস সেরকম ঠান্ডা নেই, যেটা একটু আগে উপরে ছিল সেই ঠান্ডাটা কিন্তু নেই। আমরা অলমোস্ট নিচে নেমে এসেছি, কারণ এখানে একদম পুরো সমতলের যে ভাইবটা সেটাই, আর সামনে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরটাকে প্রায় একদম কি বলা যায় সমতলের গায়ে। তো মনটা খুবই খারাপ, এতদিন পাহাড়ে ছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, তার সাথে পাইনের জঙ্গল আর বিভিন্ন ভাষাভাষীর মানুষ, সত্যি পাহাড়ে এক অপূর্ব সৌন্দর্য বিরাজ করে। যাই হোক, এবারে আমাদের সমতলের নেমে যাওয়ার পালা, বাড়ির দিকে যাওয়ার পালা। তো এটা তো ঠিক যে বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করে যখন সমতলে নেমে আসি যে কখন বাড়ি যাব, আর যখন পাহাড়ে উঠি তখন মনে হয় কখন পাহাড়ে উঠবো। তো চায়ের বাগান দুপাশে দেখতে পাচ্ছ, একদম সারি ধরে কি সুন্দর গ্রিন, দুপাশে গাছ, আলাদাই, এই রোডেরও আলাদা একটা সৌন্দর্য আছে। প্রচুর মানুষজন এখানে কাজ করছে এই চা বাগানে। বন্ধুরা রাস্তাটা দেখো সুন্দর, পুরো লং লং ডিস্টেন্স, আর চা গাছগুলো একদম মাথাগুলো মাপে মাপে কাটা, কেউ কারোর থেকে লম্বা না। বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই শিলিগুড়ি বাইপাসের এখানে, অর্থাৎ আমাদের এনজেপি স্টেশন যে আছে সেখান থেকে একটু দূরে। অর্থাৎ আমরা সোজা কথায় বলতে গেলে আমরা যে রোড দিয়ে নামলাম কার্শিয়াং রোড দিয়ে, ওই পাংখাবাড়ি রোড যেটাকে বলছে, ওই রোড ধরে একদম সোজা, কোনো দিকে বাঁক না, কিন্তু একদম সোজা এসে ডান দিকে একটা বাঁক আছে। তো মেন রোডে এসে ডান দিকে যে বাঁকটা সেটা নিলেই কিন্তু আমরা ইসলামপুরের দিকে চলে যাব। তো এটা কিন্তু কেউ মানে ভুল করো না, অনেকে ভুল করে এই জায়গাটায়, মানে যেটা আমিও করতাম ফার্স্ট। তো রাস্তা এইভাবে মনে রাখবো আর কি। তো রাস্তা এইভাবে ভুলে যেতাম বলতে এই বাঁকের কাছেই অসুবিধাটা হতো। তো সেটাই বলে দিলাম যে এই সোজা একদম পাংখাবাড়ি রোড হয়ে সোজা আসলে আমাদের এই সিগন্যাল থেকে নিতে হবে ডান দিক। এই ডান দিক নিলে আমরা কিন্তু একদম সোজা চলে যাব ইসলামপুর। আমরা অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকার পর এই ডান দিকে যে রুটটা গেছে, অর্থাৎ যেটা দিয়ে এসেছিলো আমরা, সেই ডান দিকের রুটটাই নিয়ে নিয়েছি। এটা সোজা চলে যাব আমরা ইসলামপুর। আমরা কিন্তু একদম যে পূর্ণিয়া হাইওয়ে সেটা ধরে নিয়েছি, আর এই হাইওয়ে ধরে আমরা এখন গাড়ি চালাতে থাকবো, কারণ আমাদের আজকের যতটা বেশি গাড়ি কভার করে নেওয়ার চেষ্টা করব।
এরকম কোনো তাড়া নেই, কিন্তু তাও দিনের আলো থাকতে থাকতে যতটা বেশি কভার করা যায়, কারণ পাহাড় থেকে নামার সময় আমরা কিন্তু টিফিন করে নেমেছি, যে কারণে আমাদের এখন আর খেতে দাঁড়ানোর কোনো রকম ইচ্ছে নেই। তো এরপরে খেতে দাঁড়াবো একবারে লাঞ্চ, সেটা এই ধরো এখন 1:18 বাজে, 3টের দিকে দাঁড়িয়ে যাবো। তো 3টে পর্যন্ত কতটা টানতে পারি দেখা যাক। তো এখানে সোজা এসে একটা কার্ড আছে, জাস্ট এই সোজা আমরা আসলাম, এসে এই একটা কার্ড আছে, যে রেড সিগন্যাল আছে ওই সাইড দিয়ে, ওই আবার সোজা, ওই সোজা গেলে আমরা কিন্তু একদম সোজা চলে যাচ্ছি ডালখোলা। তো সিগন্যালটা চেঞ্জ করলে যে গাড়িগুলো বাঁকছে ওই সাইডে, ডান সাইডে আবার একটা বাঁক পুরো। চলো দেখাচ্ছি তোমাদের, চলো এই যে এই বাঁকটা, এইটা গিয়ে আমরা কিন্তু চলে যাবো ডান সাইড। এই রোড আমরা ধরে নিলে সোজা কিন্তু চলে যাচ্ছি একদম ইসলামপুর বা ডালখোলা। বন্ধুরা অনেকটাই চলে এসেছি, ইসলামপুরের প্রায় কাছে, আর এখন বেজে গেছে 1:42। আর সামনে দেখো হেলমেট ছাড়াই রাইড করছে। এনএইচের উপরে একদম, বিশেষ করে এরকম টাইপের যে হাইওয়ে, এখানে হেলমেট ছাড়া রাইড করাটা একদমই সেফ না। তো ভাই পিছনে একটা R1 বাইক অনেকক্ষণ থেকে রেস করছে। বন্ধুরা আমরা কিষানগঞ্জ ক্রস করছি, আর সাইডে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, তো ওটা দিয়ে আমরা যাওয়ার সময় গেছিলাম। এটা অনেকটাই ফ্লাইওভারটা, আগে এই নিচ দিয়ে দুপাশ দিয়েই রাস্তা ছিল, তো এখন যাওয়ার রাস্তাটা করেছে এই নিচ দিয়ে, আর শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা করেছে ওই ফ্লাইওভারের উপর দিয়ে। তো নিচ দিয়েও একটা রাস্তা আছে, যারা মার্কেট বা কিষানগঞ্জের ভিতরে যাতায়াত করে তারা ওই রাস্তা দিয়ে, যারা শিলিগুড়ি দিয়ে মানে শিলিগুড়ির দিকে যাচ্ছে তারা ওই ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যায়। এটা একটা ভালো কাজ করেছে, কারণ যানজটটা অনেক কমে গেছে, নাহলে কিষানগঞ্জ পার করতে অনেক টাইম লেগে যেত, আর এই রাস্তাগুলো 1.5 ফুট 2 ফুট করে গাড্ডা থাকতো। এটা একটা ভালো কাজ হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ডালখোলা, আর ডালখোলা বলতে ডালখোলা যে মোড়টা আছে, অর্থাৎ পূর্ণিয়া হাইওয়ে থেকে যেটা বাম দিকে গেছে কলকাতার দিকে, তো সেইখানেই চলে এসেছি। তো তোমরা এখানে ভুল করো না, কারণ আমরা একবার ভুল করেছিলাম আমাদের রুট, আমরা সোজা রাস্তা ধরে নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পূর্ণিয়া হাইওয়েতে। দেখতে পাচ্ছি যে সামনে গিয়ে বাম দিকে একটা অ্যারো আছে, রায়গঞ্জ 51 কিলোমিটার। তো এখান থেকে আমাদের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার না নিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা নিয়ে বাম দিক নিতে হবে। তো বি কেয়ারফুল, এটা যদি তোমরা মিস্টেক করো তাহলে তোমরা পূর্ণিয়া হাইওয়েতে চলে যাবে, তোমাদের বেশি ঘুরতে হবে। এই যে উপরে দিয়ে যাচ্ছে ফ্লাইওভার দিয়ে, এটা হচ্ছে পূর্ণিয়া হাইওয়ে, আর আমরা এই নিচ নিয়ে নিয়েছি, নিচ দিয়ে আমরা কিন্তু চলে যাব এবারে বাম দিক বেঁকে একদম NH-12 ধরে নেবো, যেটা রায়গঞ্জ মালদা, যেটা অর্থাৎ কলকাতার দিকে যাচ্ছে আর কি। তো এই দেখো এই যে আমরা এই সাইড নিয়ে নিলাম, আর এবারে এই সাইড নিয়ে আমরা কিন্তু এবারে একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়বো, কারণ বেজে গেছে 3:04। আমার টার্গেট ছিল 3টে অবধি যদি পৌঁছতে পারি ডালখোলা অবধি, তাহলে খুবই ভালো হয় টাইম ম্যানেজমেন্টটা, তাহলে এখানে এসে লাঞ্চটা করবো। তো চলো এবারে কোথাও দাঁড়িয়ে লাঞ্চটা করি, তোমাদের দেখাই কি খাচ্ছি, কোন হোটেলে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি একদম কুফরোতে। প্রায় টানা 4 ঘন্টা চালানোর পর এখানে দাঁড়িয়েছি এই NH-12-এর পাশে, ঠিক আছে। তো টেস্টি ফুড হাব বলে একটা হোটেলে দাঁড়িয়েছি, গাড়িগুলো এইখানে পার্ক করে দিয়েছি। তো কন্টিনিউ এই যে প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা অর্থাৎ 10-15 মিনিট বাকি আছে। তো আমাদের যারা ছিল তারা বলছে এবারে খেতে দিতে হবে, আর না হলে চলছে না। তো অনেকটাই চালিয়েছে, ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে এসে এতটা চালানো একটা টাফ ব্যাপার, তো অনেকটাই চালিয়ে নিয়েছে। চলো আমরা কি নিয়েছি এখানে তোমাদের দেখাবো, আর কি দাম সেটা পরে বলছি। চলে এসছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, সয়াবিনের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, তার সঙ্গে লেবু, আলু ভাজা, পটল ভাজা, প্রচুর জিনিস।
আর কাতলা মাছ। তো এবারে কাতলা মাছ নিয়েছি আমরা। আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট, খুবই ভালো খাবার ছিল। 140 টাকা টোটাল, সবজি প্লাস মাছ নিয়ে। তো এত কিছু দেওয়ার পর 140 মানে এনাফ আইটেম ছিল এই 140 টাকার জন্য। তো শুধু সবজি ভাত 70 টাকা, সবজি ভাতেই পেট ভরে গেছিলো। তাও মাছ বলে দিয়েছি, কী করবো আর, ক্যান্সেল করে নিতেই। মাছের পিসগুলো দারুণ বড় ছিল, আমি মানে খাওয়ার তালে ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, কাতলা পিস দিয়েছিল। এবারে যাবো আজকের, এখন মেনলি বহরমপুর গিয়ে স্টপটা দেবো। বহরমপুরে একজন আছে, তো তাকে ফোন করেছিলাম, সেখানেই হোটেল নিয়ে নেবো। কারণ বেশি রাতে, সেই যদি 2 দিন লাগে তো একদিনে বেশি রাত অবধি চালিয়ে লাভ নেই, যে কারণে বহরমপুরে গিয়ে স্টপ নেবো। তো চলো তোমাদের দেখাই ফারাক্কায় এই টাইমে ভিড়টা কেমন আর রাস্তা কেমন, কী কন্ডিশন তোমাদের দেখাচ্ছি। রায়গঞ্জ যাওয়ার সময় এই যে বাম দিকে যে রাস্তাটা, এটা বোতলবাড়ি রাস্তা। এই যে রাস্তাটা লেখা আছে বোতলবাড়ি, তো এই বোতলবাড়ি রাস্তা দিয়েও তোমরা ইসলামপুর যেতে পারো। তবে এটুকু বলবো যে যাওয়ার সময় কিন্তু তোমরা দিনের আলো থাকতে থাকতে যেও, কারণ রাতে এই রাস্তাটা যতদূর আমি জানি সেফ নয়। তো এবারে বাকিটা যে যার পার্সোনাল ওপিনিয়ন। চলো যাওয়া যাক রায়গঞ্জ। আমরা এখন রায়গঞ্জের মধ্যেই আছি। রায়গঞ্জ ক্রস করে, ফারাক্কা ক্রস করে আমরা বহরমপুরে আজকে স্টে দেবো। তো এই ফারাক্কা যেতে আর একটু বাকি আছে, আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি এইচপির একটা বাম্পে। আর এখানে আছে দিশাস ক্যাফে, তো এখানে একটু চা কফি কিছু একটু খাবো, আর তেলটা এখান থেকে ভরে নিই, কারণ আর দাঁড়াবো না, একবারে বহরমপুর গিয়েই হচ্ছে দাঁড়াবো। কোথায় খেয়ে যা, চলো কত কি তেলের খরচা আমি একেবারে দেখাবো, তাই আমি এখানে দেখাচ্ছি না। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই বহরমপুরের উদ্দেশ্যে, আর ফারাক্কা এখান থেকে 70 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পার করি। আর এখন বাজে 6টা 15, তো সবে সন্ধে হয়ে গেছে, আর পোকা প্রচুর উঠছে, যে কারণে হেলমেটের কাঁচ বন্ধ। চলো ফগ লাইটটা এবারে জ্বালানো যাক। তো ভাই এরা অনেকক্ষণ থেকে শুধু সামনে পিছনে করছে, একে তো মাথায় হেলমেট নেই, তারপরে রাত্রেবেলা এইসব করছে। আমি বুঝতে পারি না এরা হেলমেট ছাড়া এত জোরে জোরে কেন মানে গাড়ি চালায় এই এনএইচের উপরে। সকালে একটা রেখেছি R15 নিয়ে, আর এখন এরা মানে এদের জন্যই হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো হয়, আর এদের ধারে পাশে থাকাও উচিত না। বন্ধু দেখো শুধু জামটা, পুরো ম্যাপ লাল হয়ে আছে, আর আমাকে ফুটপাথ দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এরকম একটা মানে লরির জাম হয়ে আছে রাস্তায়, লরির চাকা পুরো গড়ছে না, সে গড়লেও এক হাত গিয়ে 2 মিনিট রেস্ট। তো কোনো রকম কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। আর এই জ্যামটা যতদূর সম্ভব আমার ফারাক্কা ব্যারেজের উপরেই এই জ্যামটা, মানে ফারাক্কা ব্যারেজের জন্যই লেগেছে আর কি। কারণ এতক্ষণ কিন্তু কোনো রকম জ্যাম ছিল না রাস্তায়, গাড়ি নর্মাল চলছিল। তো 4 চাকায় যারা আছে তো কখন ছাড়বে ভগবানই জানে। তো দেখি কাটিয়ে কাটিয়ে কতদূর যাওয়া যায়। আর আমাদের ছেলেগুলোরা একটু পিছনে পড়ে গেছে, তো আমি ফারাক্কা পেরিয়ে দাঁড়াবো। চলো দেখি ফারাক্কার উপরে গাড়ি চলছে না ফারাক্কার উপরেও জাম লেগে গেছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো, এই হলো টোটো, এই হলো টোটো। এমনি এনএইচের উপর, তার উপরে আবার উল্টো সাইড দিয়ে দেখতে পাচ্ছে এরকম গাড়ির জাম, তাও এই সাইড দিয়ে সে বেরোবে। কী আর বলা যাবে, এদেরকে তো বলার মতো কিছু নেই। দেখছো কোথা দিয়ে যেতে হচ্ছে, মানে একদম সেম টু সেমভাবে কাটিয়ে যেতে হচ্ছে। ও এখানে আবার এরাও জ্যাম করে দিয়েছে সামনে। লো হো গিয়ে
ফাঁকা আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আমাদের তারা কোথায়? একটু ফোন করে ও ড্রাইভারকে বলে যদি আসতে পারে, এ লরি এখন ছাড়বে না জাম। সারা থাকবে, বলো ফোন কর ফোন। তো ভাই পুরো ফেঁসে গেছিলাম, কারণ এখানে বললো যে সারা রাত জাম ছাড়বে না। পুরো মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ ওরা পুরো ফেঁসে গেছিলো দুটো লরি মাঝখানে। কোনো রকমভাবে একটু ছাড়লো, তো যে জন্য বেরিয়ে এলাম, টোল ট্যাক্সটা পের করে দাঁড়াবো। বন্ধুরা দেখো, এপাশে ট্রেন যাচ্ছে আর এদিকে এত গাড়ির জাম। অনেক কষ্টে আমরা তিনজন এক জায়গায় হয়ে এখন রং রুটে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, এছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে যারা ছিল ভলেন্টিয়ার, তাদেরকে জিজ্ঞেস করলাম যে রুট দিয়ে যাওয়া যাবে নাকি, বলছে হ্যাঁ বাইক আছে চলে যাও। তো না হলে আজকের যাওয়াটা খুব চাপ হয়ে যেত। তো বুঝতে পারছো কী লেভেলের জাম, পুরো ফেঁসে যেতাম। বন্ধুরা একটা জিনিস ভালো, ফারাক্কার উপরে গাড়ি দাঁড়াতে দেয় না, ফারাক্কার উপরে কিন্তু কন্টিনিউ গাড়ি চলাচল করে, যে কারণে কিন্তু দেখো তোমরা গাড়ি কিন্তু কন্টিনিউ চলছে, আস্তে আস্তে হলেও গাড়ি এগোচ্ছে কন্টিনিউ। তো অনেক কষ্টে ফারাক্কাটা পেয়েছি, না হলে গাড়ির জ্যামে আটকে যেতাম, যা আজকে আস্তে আস্তে রাত 12টা হয়ে যেত। তো এখানেই মোটামুটি আধা ঘন্টা তো লেট হয়েই গেলাম। তো এই প্রথমবার আমি ফারাক্কা ক্রস করছি এই সন্ধ্যেবেলা। তো সামনে যদিও ফারাক্কার পরেই বহরমপুর আছে, ওখানেই স্টে করে যাবো আজকে। এইটা পাচ্ছে না, এত ভালো একটা গাড়ি, এটা পারবি না? এই যে কেন এরকম করছে যে বুঝতে পারছি না। পারার কথা, এই গাড়িটা ভালো। এর মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে। তুই বুঝতে পার না, বাড়ি যাবো, চ চ চ চ উঠে পড়। বন্ধুরা এরপরে আমাদের গোপ্রোর যে ব্যাটারি আছে সেটা শেষ হয়ে গেছিলো, অর্থাৎ পাওয়ার ব্যাঙ্কে আর চার্জ ছিল না। আর এবারে ভিডিওটা আর বেশি লেন্দি না করে একদম সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে, এত টায়ার্ড ছিলাম যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে ব্লগে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।